লাস্ট ক্লাসে আমরা ধাতব পদার্থ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা করব হচ্ছে অধাতব পদার্থ। যেটা বলছিলাম যে অধাতব পদার্থ আছে হাজার হাজার, হাজার হাজার না, যদি মৌল বলি, পদার্থ বা যৌগ আছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, কিন্তু মৌল আছে 118টা মৌলের মধ্যে অধিকাংশই অধাতব। এখন এই সবগুলো অধাতব সম্পর্কে আমার জানার প্রয়োজন নেই। যেগুলো আমাদের বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেগুলো আমরা পড়বো। আচ্ছা, এখন যদি একটা প্রশ্ন করি, প্রতি ক্লাসে একটা কথা বলি, শুধু বিজ্ঞানের ক্লাসে না, সব সাবজেক্টের ক্লাসে একটা কথা বলি যে ইম্পর্টেন্ট কোনগুলা, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট কোনগুলা বলেন তো দেখি। এসএসসি লেভেল পর্যন্ত। এক নাম্বার, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এসএসসি লেভেল। আরেকটা স্ট্যান্ডার্ড কি? দৈনন্দিন জীবনে যেগুলো লাগে। রাইট, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এখন মনে করেন কোন একটা টপিক এসএসসির বইয়ে নাই, ইভেন এইচএসসির বইয়েও নাই, কিন্তু এটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এবং এটা সায়েন্সের টপিক, চলে আসবে পরীক্ষায়। এই জন্য এগুলো জানা জরুরি। যেমন আমাদের বিসিএস এর সিলেবাসে একটা টপিক আছে কার্বনের বহুমুখী ব্যবহার। কার্বন কি? একটা অধাতু নাকি ধাতু? অধাতু। অধাতু। তাহলে যে কার্বনের বহুমুখী ব্যবহারটা এই টপিকের মধ্যে পড়বে। আচ্ছা, আমরা কিছু টার্ম শিখি আস্তে আস্তে, একটা একটা করে আগে আমরা। আপনারা কি একটা টার্ম শিখেছেন যে ক্যাটিনেশন? যারা ভাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড সবাই শুনবে। নন সায়েন্স কিন্তু জানা উচিত। ক্যাটিনেশনটা হচ্ছে কি, যে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল উৎপন্ন করে। ক্যাটিনেশন হচ্ছে বিভিন্ন দৈর্ঘ্যের শিকল, মানে চেইন, শিকল উৎপন্ন করে একাধিক যৌগ উৎপাদন করা। এই পদ্ধতিটার নাম হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশনটা সবচেয়ে বেশি প্রদর্শন করে হচ্ছে ক্লোরিন, সরি, কার্বন। যেমন ধরেন আমরা একটা স্থির নাম জানি না, ইথানোয়িক অ্যাসিড, না ইথানল, অ্যালকোহল দিয়ে, ইথানল। ইথানলটা কেমন যেন, CH3 CH2 OH, এটাকে বলা হয় ইথানল। মানে অ্যালকোহল, আমরা যে মদ খাই, এই সব মদ হচ্ছে ইথানল। 98% মদ হচ্ছে অ্যালকোহল, হচ্ছে ইথানল আমরা খাই। প্রোপানল, ইথানল এগুলো মদ হিসেবে সরাসরি ব্যবহার করা যায় না, প্রসেস করে করা যায় না। আচ্ছা, আবার আমরা যে মদ খাই বলতে আমরা খাই না, মানুষ যে মদ খায় আমরা খাই না। আচ্ছা, যদি আমরা বলি প্রোপানল, এটার সংকেত হবে অনেকটা একই রকম, CH3 CH2 CH2 OH। আচ্ছা, এই যৌগটার এই যৌগটার মধ্যে পার্থক্য কি বলুন তো? একটা 2 কার্বন বিশিষ্ট, একটা 3। রাইট, এটা হচ্ছে কি 2 কার্বন, এটা কি 3 কার্বন, কিন্তু স্ট্রাকচারে কোনো পার্থক্য নাই। এই দেখেন এখানে যে বন্ড H, এটাকে বলা হয় অ্যালকোহল গ্রুপ। হাইড্রক্সিল মূলক, এটার নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক, মানে একই গ্রুপ। হাইড্রক্সিল মূলক যেসব পদার্থ থাকবে তাদেরকে, তাদের বৈশিষ্ট্য একই রকম হবে, অনেকটা একই রকম হবে, তারা একই রকম বিক্রিয়া করবে, তাদের বৈশিষ্ট্য, ধর্ম, স্বাদ, গন্ধ সবকিছু কি প্রায় একই রকম।
এখন আমি যদি মাঝখানে একটা CH2 আরেকটু বাড়াই দিই, আরেকটা CH3 দিই, CH3, মাঝখানে দিলাম আরেকটা CH2, আরেকটা CH2, আরেকটা CH2 করে দিলাম OH, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বিউটানল, এটা আরেকটা যৌগ। এরকম হাজার হাজার রকম যৌগ এই কার্বনের চেইনের লেন্থ, এটা চেঞ্জ, এটাকে কি বলা হয় চেঞ্জ। একটা শিকল, দুইটা শিকল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম। এই একটা শিকলে যেমন একটা একটা কড়ি থাকে, একটা গোল 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 কি থাকে, একটা একটা কড়ি থাকে, এরকম একটা একটা কড়ি দিয়ে মনে করেন শিকল শিকল করে লম্বা লম্বা চেইন উৎপাদনের মাধ্যমে একাধিক যৌগ গঠন করার একটা টেন্ডেন্সি, এটাকে বলা হয় ক্যাটিনেশন। কার্বন দেখেন এখানে এই একই ধরনের যৌগ, শুধু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, আর কিছু নাই, কিন্তু এখানে তিনটা মৌল আছে দেখেন। এই যৌগটাতে কয়টা মৌল আছে? তিনটা। একটা কার্বন, একটা হাইড্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন। এই তিনটা জিনিস মিলে বহু দৈর্ঘ্যের বহু শিকল উৎপন্ন করে। এই ধর্মটা থাকার কারণেই কার্বনের যৌগ পৃথিবীতে এত বেশি। আমরা যে বলি জৈব যৌগ, এটা হচ্ছে এই অধিকাংশ মানে জৈব যৌগের সব জৈব যৌগে কি কার্বন থাকতে হবে বাধ্যতামূলক। অক্সিজেন আর হাইড্রোজেন অধিকাংশ থাকে, অনেক সময় থাকে না, কিন্তু কার্বন বাধ্যতামূলক। জৈব যৌগ মানে কার্বন। একটা বিশেষ বৈশিষ্ট্য, একটা বিশেষ যৌগের নাম আমরা লিখতে পারি পৃথিবীর সর্ববৃহৎ অণু, যেটা এক এক মৌল দিয়ে গঠিত, একটা পদার্থের একটা মৌলের পরমাণু দিয়ে গঠিত, সেটার নাম হচ্ছে ফুলারিন C60। ফুলারিন, এটা কার্বনের যৌগ C60। সি মানে কার্বন, 60 মানে কি 60টা, মানে কার্বনের 60টা পরমাণু একটা সঙ্গে একটা যুক্ত হয়ে একটা বড় অণু গঠন করছে। এর স্ট্রাকচারটা কেমন? আমরা জানি কার্বনের যোজনী 4, মানে কি কার্বনের 4টা হাত থাকতে পারে। ওই যে বলেছিলাম না আমরা CH3, CH2, OH, এখানে কার্বনের হাত কয়টা বলেন তো? 4টাই। কিভাবে দেখেন তো? কার্বন, কার্বন, ও, এইচ, 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 এইচ। দেখেন এই কার্বনের সাথে তিনটা হাত, তিনটা কার্বন ডাইঅক্সাইড, তিনটা হাইড্রোজেন CH3। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন CH2, কিন্তু হাত কিন্তু 4টা ফিল আপ। দেখেন একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, 4টা হাত। অক্সিজেনের যোজনী 2, এর জন্য দুইটা হাত। হাইড্রোজেনের যোজনী 1, এর জন্য প্রত্যেকটা হাইড্রোজেনের সাথে একটা করে হাত, একটা হাত, একটা হাত, একটা একটা একটা। তো ফ্লোরিন এমন একটা যৌগ যেখানে তার কার্বনের হাতও 4টা ঠিক থাকতে হবে, আবার 60টা কার্বনকে নিজেদের মধ্যে যুক্ত হইতে হবে। তো এটা কিভাবে সম্ভব? যদি আমরা এইভাবে একটা যৌগ বানাই সি, 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 উপরে নিচে সব সি, 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 এরকম যৌগ যদি বানাইতে থাকি তাহলে মাঝখানে গুলো কোনো সমস্যা নাই। তো সর্বশেষ যারা আছে এই সি, এর তো একটা বা একাধিক হাত কম করে যাবে। ওইগুলো ফিল আপ করতে গেলে যদি আমরা আরেকটা সি দেই, তারও হাত ফিল আপ করতে হবে, আবার আজীবন সি দিয়ে থাকবো, তাহলে তো 60টাতে ক্লোজ করা সম্ভব না। তাহলে 60টাতে ক্লোজ করা কিভাবে সম্ভব, কারো আইডিয়া আছে? 60টা যদি আমরা কার্বনের হাত ফিল আপ করতে চাই, তাহলে বৃত্তাকার উপায়ে ফিল আপ করতে হবে, বৃত্তাকার। শুধু 4টা না, হাত 6টা থাকলেও 8টা থাকলেও ফিল আপ করা সম্ভব। অনেকটা এরকম। দেখেন যদি হেক্সাগোনাল হইতো, আমি ফ্লোরিন ভুলে যাই, হেক্সাগোনাল যদি হইতো এরকম, এটাকে যদি আমরা ফিল আপ করি এরকম, এটাকে যদি আমরা আবার ফিল আপ করে দিই, এটাকে ফিল আপ করে দিই, এভাবে যদি আমরা আঁকতাম হেক্সাগন, আমরা কিন্তু গোল ডানাগুলো বাড়াইতে আজীবন বাড়াইতে হবে, কিন্তু আমরা যদি বলি এটাকে ক্লোজ করতে হবে তাহলে কিভাবে করতে হবে? এটাকে বাড়ায় উল্টা দিক দিয়ে মিশিয়ে দিতে হবে, উপর নিচ সব দিকে মিশিয়ে গোল আকার করে ফেলতে হবে, তাহলে এটা ক্লোজ করা সম্ভব। ঠিক একই রকম ফ্লোরিনের ক্ষেত্রে যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে কি করতে হবে জানেন? এরকম এভাবে মিক্স করে দেওয়া হয়েছে, 4টা করে হাত এগোটা দিক থেকে ফিক্স করে দেওয়া হয়েছে।
কথা বুঝতে পারছেন আপনারা? ফুলারিন জগৎটা এরকম, মানে একটা ফুটবলের মতো, জালের মতো ভিতরে ছড়ে আছে। এভাবে C60 হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম অণু, ফুলারিন বলা হয়। আচ্ছা, আমরা আরেকটা বৈশিষ্ট্য শিখি পদার্থে অধাতু, সেটা হচ্ছে কি বহুরূপতা বা বহুরূপিতা, দুইটাই বলা হয়। বহুরূপতা বা বহুরূপিতা দুইটাই বলা হয়। কার্বনের বহুরূপতা আছে। কার্বন কি কি রূপে পৃথিবীতে বিরাজ করে? কার্বন তো নিজে কার্বন হিসেবে বিরাজ করে, ফাইন। এছাড়াও সে পৃথিবীতে গ্রাফাইট হিসেবে বিরাজ করে, গ্রাফাইট। আমরা যে পেন্সিল দিয়ে লিখি, এই পেন্সিলের যে শীষ, এই পেন্সিলের শীষ কি দিয়ে বানায় বলেন তো? গ্রাফাইট দিয়ে। গ্রাফাইট। গ্রাফাইট কি শুনে কার্বনের একটা রূপভেদ। ঠিক একই রকম আরো আছে, কি বলেন তো? আমরা যে সবচেয়ে দামি জুয়েলারি ইউজ করি, একটা জুয়েলারি আছে, গয়না অলংকার, কার্বন দিয়ে তৈরি। হিরো, রাইট, ডায়মন্ড, হিরো বা ডায়মন্ড, এগুলো হচ্ছে কার্বন। তারপর হচ্ছে চারকোল, চারকোল বা কয়লা, কাঠকয়লা। কাঠকয়লা আর চারকোল এক না, দুইটা পার্থক্য আছে। কাঠকয়লা আছে, ভূপৃষ্ঠ থেকে উৎপাদিত খনিজ কয়লা আছে, জীবাশ্ম জ্বালানি, এরকম অনেক দ্রব্যবিদ আছে কার্বনের। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই কয়েকটা আর কি, চারকোল, গ্রাফাইট, হিরক, এই কয়েকটা হচ্ছে কার্বনের ইম্পর্টেন্ট বহুরূপতা। কার্বন ছাড়াও আরো কিছু পদার্থ আহ, বহুরূপতা প্রদর্শন করে, যেমন আমরা যদি ফসফরাস, ফসফরাসের সঙ্গে কি পি। ফসফরাস প্রকৃতিতে দুইটা গ্রুপে থাকে, একটা হচ্ছে শ্বেত ফসফরাস মানে সাদা, আর একটা হচ্ছে কি লোহিত বা লাল, লোহিত সাগর মানে লাল সাগর। তারপর সালফার, সালফারের দুইটা গ্রুপ আছে। সালফারের প্রতীক কি? এস। সালফার দুই প্রকার, একটা হচ্ছে রম্বিক আর একটা হচ্ছে মনোক্লিনিক। রম্বিক শব্দটা এসেছে রম্বস, রম্বারের চারটা হাত থাকে এরকম। আর মনোক্লিনিক হচ্ছে সিঙ্গেল, দুইটা হাত থাকে। তারপর আরো কিছু পদার্থের ইয়ে আছে, টিনের, টিনের ইয়ে আছে, এগুলা আমার শেখার দরকার নাই, ইম্পর্টেন্ট না। সবচেয়ে ইম্পর্টেন্ট শুধুমাত্র কার্বনেটটাই। এই দুইটা শিখতে পারেন, নাও শিখতে পারেন, জরুরি না। আচ্ছা বলেন, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কি? সবচেয়ে কঠিন মানে শক্ত, প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ কি? হীরা। হীরক। আচ্ছা, বলো তো হীরক উজ্জ্বল দেখায় কেন? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। এটা কোথায় পড়েছিলাম? আলোতে। রাইট, আলোর চ্যাপ্টারে পড়িয়েছিলাম যে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের জন্য এর ভিতরে একবার প্রবেশকৃত আলো চারদিকে বারবার প্রতিফলিত হতে থাকে। এই জন্য হীরককে ইয়ে দেখা যায়, খুব ব্রাইট দেখা যায়। আচ্ছা, কার্বনের কিছু যৌগ আমরা শিখি, যেমন দেখেন কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটা ইম্পর্টেন্ট একটা তথ্য শিখেন, যে আগের ক্লাসে বলেছিলাম, আবার বলছি, অ্যাসিড অ্যাসিড ক্ষারকের ক্লাসে বলেছিলাম, আবার রিমাইন্ড করে দেই। ধাতব অক্সাইড অম্লীয় না ক্ষারীয় বলেন তো?
ক্ষারীয় রিও ধাতুর অক্সাইড ক্ষারীয়, আর অধাতুর অক্সাইড অম্লীয়। আচ্ছা, তাহলে আমরা শিখবো কার্বন ডাই অক্সাইড। বলতো কার্বন ডাই অক্সাইডের বৈশিষ্ট্য কি? সে ক্ষারীয় পদার্থ না অম্লীয় পদার্থ? অম্লীয় অম্লীয়। কারণ কি? সে অধাতু। কার্বন কি? অধাতু। তো অধাতুর অক্সাইড যেহেতু, সে অধাতুর অক্সাইড কি? অম্লীয়, মানে অ্যাসিডিক, তাহলে এটা হবে অম্লীয়। এটা একটা বৈশিষ্ট্য আমরা শিখলাম। আরেকটা বৈশিষ্ট্য কি হতে পারে অধাতু কার্বন ডাই অক্সাইডের? অগ্নি অগ্নি নির্বাপক হিসেবে কি ব্যবহৃত হয় বলেন তো? আমরা যে কার্বন ডাই স্প্রে করি কার্বন ডাই অক্সাইডের মধ্যে, পানি না, একটা দেখবেন লাল রঙের বোতল থাকে প্রত্যেকটা সেই প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বা বড় প্রতিষ্ঠানে, একটা ক্লিপ খুলতে হয়, খুলে টিপ দিলেই ট্রিগারের মতো স্প্রে বের হয়। এটা কিসের স্প্রে বলেন তো? কার্বন ডাই অক্সাইড স্প্রে। কার্বন ডাই অক্সাইডের বৈশিষ্ট্য কি? নিজে জ্বলে না, সে নিজে জ্বলবে না। কার্বন ডাই অক্সাইড স্প্রে করে যদি আপনি এখানে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরাই দেন বা গ্যাস লাইট দিয়ে ম্যাচ ধরাই দেন, দেখবেন জ্বলবে না। কিন্তু আপনি যদি হাইড্রোজেন গ্যাস স্প্রে করে নিচে আপনি আগুন ধরাই দেন, দেখবেন পুরো যে গ্যাসটা স্প্রে হচ্ছে সেই স্প্রেটা শুদ্ধ জ্বলে যাবে, আগুন ধরে যাবে। মানে কি? হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে। তার মানে কার্বন ডাই অক্সাইড নিজে জ্বলে না, অন্য কেউ জ্বলতে সাহায্য করে না। এটা আমাদের এসএসসি বিজ্ঞান বইয়ে আছে। কিন্তু এই জায়গায় লিখলে আমার তথ্যটা সম্পূর্ণ হয় না। সম্পূর্ণ হইতে গেলে কি লিখতে হবে? লিখতে হবে উপরন্তু বা বরং, বরং অন্যকে নিতে বাধ্য করে। নিতে সাহায্য করে না, নিতে বাধ্য করে। অন্যকে নিভে যেতে নিতে বাধ্য করে। এই জন্য সে কি? অগ্নি নির্বাপক। তাহলে তো ফায়ার এক্সটিংগুইশার গুলো ওই কার্বন ডাই অক্সাইড থাকে। বুঝিনি? বুঝিনি, একবার বলেন। ফায়ার এক্সটিংগুইশার যেগুলো থাকে আপনার ওই যে বিল্ডিং হ্যাঁ হ্যাঁ গুলোতে। হ্যাঁ, এটাই ফায়ার এক্সটিংগুইশার। এক্সটিংগুইশ অর্থ হচ্ছে নিভানো, নিভৃত করো। ফায়ার এক্সটিংগুইশার হচ্ছে অগ্নি নির্বাপক। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড শিখি, ড্রাই আইস। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেমন কোনো একটা বিসিএস আসছিল যে নিচের কোনটিকে ড্রাই আইস বলা হয়? শুষ্ক নাইট্রোজেন, শুষ্ক অক্সিজেন, শুষ্ক কার্বন ডাই অক্সাইড, শুষ্ক হাইড্রোজেন, এরকম শুষ্ক ড্রাই আইস। ড্রাই আইস কাকে বলা হয়? শুষ্ক বা কঠিন, মানে কঠিন পদার্থ, কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইডকে ড্রাই আইস বলে। আচ্ছা, এই নিজে জলে এবং নিজে জলে কিনা তার উপর ডিপেন্ড করে আরো দুইটা গ্যাস আমরা এসএসসি বইয়ে আছে এবং ক্লাস 8 এর বিজ্ঞান বইও আছে, এটা আমাদের জানা দরকার। যে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন আজকে হাইড্রোজেন নিচে একটা জ্বালানি, পেট্রোলের মতো মনে হয়। পেট্রোল বাষ্প হাইড্রোজেনের ধর্ম একই। হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন কি করে বলেন তো? নিজে জ্বলে। এই জন্য কি সে জ্বালানি। আমাদের সূর্যের জ্বালানি কি বলেন তো? সূর্য যে জ্বলতেছে, জ্বালানি কি? হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন এবং হিলিয়াম।
হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। আচ্ছা, আর অক্সিজেন কি করে বলেন তো? অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। মানে অক্সিজেন জ্বালানি না, অক্সিজেন হচ্ছে জাস্ট একটা হেল্পার। অক্সিজেন একটা হেল্পার, সে হেল্প করে। আচ্ছা, অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, এটা কি আপনারা জানেন? অক্সিজেন ছাড়া শিখা উৎপন্ন হয় না। এখন আমাদের যে গাড়ির জ্বালানি কি? পেট্রোল, অকটেন। এগুলা কি? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এই টাইপেরই সিরিয়াল হচ্ছে অকটেন, পেন্টেন, হ্যাপটেন। যেমন পেট্রোল হচ্ছে হ্যাপটেন, অকটেন হচ্ছে, সরি অকটেন তো অকটেনই না, আমি অকটেন। 8 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় অকটেন, 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় হ্যাপটেন। হ্যালো। Sure, not for now.
আচ্ছা, আমার মোবাইলটা অফ হয়ে গেছে কতক্ষণ ধরে? হ্যালো। আপনি কি এখন এতক্ষণ না আমাদের না দেখে পড়ায় যেতেছিলেন? হ্যাঁ, আমি তো পড়া যেতেছিলাম। কয় মিনিট হইলো? 5 মিনিটের বেশি তো হবে। হাই হাই। লাস্ট আমরা অক্সিজেন শুনছি, তারপরে আর কিছু শুনিনি। আমি যখন থেকে শব্দ শুনি না তখন থেকে ভাবতেছি কি সামথিং রং। আচ্ছা, অক্সিজেন বলেছিলাম যে অক্সিজেন হচ্ছে ইয়ে করে। দাঁড়ান, আমি একটা ইয়ে শেয়ার করি। আমার মোবাইল অফ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে। আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি, 1 মিনিট। আচ্ছা, অক্সিজেনের কথাটা কি বলেছিলাম লাস্ট? নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, নিজে জ্বলে না। নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। তারপর আমি গাড়ির ইঞ্জিনের কিছু কথা বলেছিলাম, যে গাড়ির ইঞ্জিনের জ্বালানি হচ্ছে অকটেন। গাড়ির জ্বালানি অকটেন, পেট্রোল ইত্যাদি। ইত্যাদি। ভালো কথা। তো গাড়ির জ্বালানি অকটেন, পেট্রোল মানলাম, কিন্তু গাড়ির ভিতরে যে থাকে ইঞ্জিনের ভিতরে কি থাকে বলেন তো? গাড়ির ইঞ্জিন চলে কোন মেকানিজমে? এটাকে বলা হয় পিস্টন সিলিন্ডার মেকানিজম। পিস্টন সিলিন্ডার। এই গাড়ির ইঞ্জিন কিন্তু আমাদের বিসিএস পরীক্ষায় কোনো চ্যাপ্টারে নাই, কিন্তু গাড়ির ইঞ্জিন থেকে প্রশ্ন চলে আসছে এর আগেও। এবং বলছে রাস্তায় যে পিচ দেওয়া হয় সেই পিচে কেমিক্যাল, কোন কেমিক্যাল থাকে, এরকম অনেক কিছু কিন্তু চলে আসে। এই জন্য আমরা দীর্ঘ সময় যাব না, কিন্তু সংক্ষেপে বলি, গাড়ির ইঞ্জিন হচ্ছে পিস্টন সিলিন্ডার, মানে একটা সিলিন্ডার থাকে, এর ভিতরে একটা এরকম একটা পিস্টন থাকে। এটা হচ্ছে পিস্টন। ঠিক আছে, এই পিস্টনকে যখন চাপ দেয় এই পিস্টনটা কি আপ ডাউন করতে পারে, এই উপরে নিচে আপ ডাউন করতে পারে। এখানে জ্বালানি থাকে, জ্বালানি যখন ব্রাস্ট হয় তখন এই পিস্টনটা উপরে দিকে ধাক্কা খায়, ধাক্কা খাইলে এটা উপরে উঠে যায়। তখন এটার সাথে এরকম একটা ক্র্যাঙ্ক শ্যাফটের মাধ্যমে একটা ফ্লাই হুইল এরকম এটা লাগানো থাকে, তখন এই ফ্লাই হুইলটা ঘুরে। এইটাকে আবার চাকায়, এই ঘূর্ণনটাকে চাকায় ট্রান্সফার করা হয়। তাহলে এখন এই যে পিস্টন সিলিন্ডার ঘুরতেছে, এটাকে বলা হয় পিস্টন সিলিন্ডার মেকানিজম। ঠিক আছে, গাড়ির ইঞ্জিনের মেকানিজমটা কি পিস্টন সিলিন্ডার মেকানিজম। এটা হচ্ছে সিলিন্ডার, আর এই যে এটা হচ্ছে পিস্টন। এখন এখানে যে আমি অকটেন দিতেছি, এই অকটেনটা জ্বলবে কেন অক্সিজেন ছাড়া? কেউ কি বলতে পারেন? এই এই যে এখানে মাঝখানে যে এগুলা জ্বালানি, এগুলা কেন জ্বলবে অক্সিজেন ছাড়া? আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? ভাই, অক্সিজেন সরবরাহ করার কোনো সিস্টেম থাকতে হবে। রাইট, অক্সিজেন সরবরাহ করার কোন একটা সিস্টেম থাকতে হবে। সেই সিস্টেমটার নাম কি? আপনারা কি কেউ মিনা কার্বন দেখেছেন? কার্বোরেটর। রাইট। মিনা কার্টুনে একবার কি হয়, রেল লাইনের উপরে ট্রাক্টর আটকে যায়, তখন মিনা বলে আল্লাহ এখন কি করি, ধাক্কা টাক্কা দিয়ে কোনো হবে হয় না।
তখন পাখিটা থাকে না, পাখিটার নাম জানি কি, বজ্জাত্রিয়া পাখিটা, মিঠু। মিঠু। মিঠু, সে বলে ওঠে কার্বোরেটর কার্বোরেটর। তখন এই মিনা শেষ মুহূর্তে কার্বোরেটরে চাপ দিয়ে দিতেই গাড়ি স্টার্ট নেয়। পরে ঠিক কোন রকমের সংঘর্ষ হয়ে ট্রাক্টরটা বেঁচে যায়। তো কার্বোরেটর হচ্ছে সেই জায়গা যেখানে এই কার্বোরেটরে কি হয়, জ্বালানি এবং অক্সিজেন মিক্স হয়। মিশ্রিত করা হয় কার্বোরেটরে। আচ্ছা বলেন তো, এই মহাশূন্যে যে যায়, মহাশূন্যে যে রকেট যায়, মহাশূন্যে তো অক্সিজেন নাই, তাহলে সেখানে জলে কিভাবে জ্বালানি? তো অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবে। রাইট, লিকুইড বা সলিড অক্সিজেনের সিলিন্ডার তারা নিয়ে যায়। ঠিক আছে, ভাগ্য ভালো মহাশূন্যে গেলে আর নতুন করে ফোর্স দিতে হয় না। ওই একবার যে ফোর্স ক্রিয়েট করে বাতাস বের হওয়ার পর, মানে বায়ুমণ্ডলের উপরে উঠে গেলে মহাশূন্যে যখন চলে যায়, বেশি না, মাত্র 400 কিলোমিটার উপরে উঠলে তো মহাশূন্য। 400 কিলোমিটার উপরে উঠলে আপনি আকাশ নীল দেখবেন না, কালো দেখবেন, এবং পৃথিবীকে নীল দেখবেন, নিচে দেখবেন, তাকায় দেখবেন পৃথিবী গোল দেখতে পাবেন স্পষ্ট। তো 400 কিলোমিটার উপরে উঠলে এই যেহেতু কোনো বাতাস নাই, বাতাসের বাধা নাই, এবং আরো কয়েকশো কিলোমিটার উপরে উঠলে পৃথিবীর আকর্ষণ বহুগুণ কমে যায়, সেহেতু আপনি একবার যদি স্পিড মুক্তিবেগে যদি একবার রকেটের স্পিড দিয়ে দেন 11 কিলোমিটার সেকেন্ডে 11 কিলোমিটার, তাহলে পৃথিবী আর আপনাকে টানবে না, পৃথিবীর টানটাকে আপনি উপেক্ষা করতে পারবেন, ইগনোর করতে পারবেন। তখন আজীবন আপনি একই স্পিডে চলতেই থাকবেন। একবার যদি চাঁদের দিকে নিজেকে নিক্ষেপ করে যাইতে দেন, চাঁদের অরবিটে একবার যদি চলে যান, আপনাকে আর জ্বালানি দিতে হবে না অরবিটে যাওয়ার পর্যন্ত। অরবিটে গিয়ে আপনাকে থামতে হবে, অরবিটে গিয়ে আপনাকে স্পিড দিক পরিবর্তন করতে হবে। ওটা একটু আলোচনা করি। মনে করেন এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। এখন পৃথিবীর পৃষ্ঠ থেকে আপনি যে এই বরাবর রকেট যাওয়া শুরু করলেন, লাগবে আপনার 2 দিন। 2 দিনে তো চাঁদ ঘুরতে ঘুরতে এখানে চলে আসবে। আপনি গিয়ে তো ওখানে চাঁদকে পাবেন না, মহাশূন্যে হারায় যাবেন। তাহলে উপায় কি? উপায় হচ্ছে একটাই, আপনাকে এখানে গিয়া থামবেন, এখানে দাঁড়ায় থাকবেন। দাঁড়ায় থাকলে কি হবে জানেন? চাঁদ ঘুরে ঘুরে আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, মজা এটা না, বিষয় এটা না। বিষয় কি জানেন? যখনই আপনি এখানে এটাকে বলে চাঁদের অরবিট, আপনি যখনই রকেটটা চাঁদের অরবিটে পৌঁছে যাবেন, তখনই আপনি কি এখানে স্পিড কমাবেন। স্পিড কমায় চাঁদকে আপনি দেখবেন, মনে করেন এইখানে আপনি এই পথে ঘুরতে থাকবেন। ঘুরতে ঘুরতে একটা সময় চাঁদ আপনার কাছে চলে আসবে, তখন আপনি স্পিড বন্ধ করে দিবেন। বন্ধ করে দিলে এক সময় দেখবেন চাঁদই আপনাকে নিজের দিকে টানতেছে। আপনি পৃথিবীতে যেমন পড়ে যান উপর থেকে, ওই চাঁদের দিকে আস্তে আস্তে পড়ে যেতে থাকবেন। তখন উল্টা দিকে কিছু ফোর্স প্রয়োগ করে নিজেকে জাস্ট ভাসায় রাখবেন, হেলিকপ্টারের মতো। এইভাবে চাঁদে বা মঙ্গল গ্রহে অবতরণ করে এই স্পেস গুলো। তো চাঁদের কক্ষপথে গেলেই হয় স্যার, চাঁদের যে কক্ষপথে গেলে। রাইট, চাঁদের কক্ষপথে গেলেই হয়। এখন এই যে পৃথিবীর উপরে বায়ুমণ্ডল হচ্ছে এইটুকু, এইখানে গিয়ে রকেট যদি আপনার, এটা রকেট আপনার, এখানে যদি একবার মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 11 কিলোমিটার স্পিড যদি আপনি একবার দিয়ে দেন, তাহলে আর কোনোদিন আপনি পৃথিবীতে ফিরে আসবেন না, আর পৃথিবী আপনাকে টানবেও না, মুক্তিবেগ আপনি পেয়ে যাবেন। তখন আপনি এই ইঞ্জিন অফ করে বসে থাকেন, ওই 3 দিন পরে দেখবেন আপনি পৃথিবী চাঁদের কক্ষপথে চলে গেছেন। শুধুমাত্র এই কারণেই এই মহাকাশ ভ্রমণ সম্ভব হয়েছে। যদি এমন হইতো যে এই পৃথিবীর ভিতরে রকেট বা এরোপ্লেন হেলিকপ্টার যেরকম স্পিডে চলতে হয়, মহাশূন্যেও গিয়েও যদি এরকমই জ্বালানি লাগতো, তাহলে কোনোদিনই 1 লক্ষ কিলোমিটার 2 লক্ষ কিলোমিটার কোনো যানের পক্ষে ভ্রমণ করা সম্ভব হইতো না। আর মহাশূন্য বায়ুমণ্ডলটা যদি একটু কম হইতো, মনে করেন পৃথিবী এটা বায়ুমণ্ডলটা খুব চিকন পাতলা এরকম মনে করেন, তাহলে কি করা যেত জানেন? তাহলে ওই যে এরোপ্লেন আছে না, আমরা তো অনেক খরচ হয়, এক দেশ থেকে আরেক দেশে যেতে প্রচুর খরচ হয়। এরোপ্লেন গুলাকে জাস্ট উপরে উঠে, এটুকু উপরে উঠে একবার স্পিড দিয়ে দিতাম এই বরাবর স্পিড দিলে আর কোনো জ্বালানি লাগতো না, অটোমেটিক্যালি রকেটটা স্যাটেলাইটের মতো এখানে জ্বালানি ছাড়া এখানে আসতো। আসার পরে এখানে একটু স্পিড দিলে অটোমেটিক্যালি পৃথিবী নিজেকে টানতো এখানে।
কাছে আসার পর ইঞ্জিন স্টার্ট দিয়া আবার নামাই দিতাম। মানে ইঞ্জিনের খরচ, এরোপ্লেনের খরচের জ্বালানি 20 ভাগের বা 50 ভাগের 1 ভাগ কমে যেত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে 400 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপরে উঠলে এরোপ্লেন যে যাবে, একবার যে স্পিড দিব আমি রকেটের মতো, ভালো কথা, কিন্তু এতে আমার ওই 400 কিলোমিটার তুলতে আর নামাইতে যে খরচ হয় তাতে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যায়। এই জন্য এরোপ্লেন গুলা বাতাসের ঘর্ষণের ফ্রি মুভমেন্টে যাইতে পারে না। কিন্তু এরকম পরিকল্পনা পৃথিবীতে হচ্ছে, চলমান আছে। বিজ্ঞানীরা আবিষ্কার করার চেষ্টা করছে যে কিভাবে টাইম মেশিনের মতো, এক্স্যাক্টলি টাইম মেশিন আবিষ্কার করা পৃথিবীতে কখনো সম্ভব না, কিন্তু কিভাবে দ্রুত গতিতে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় বা বাধা ছাড়া ফিল আপ করে দেওয়া যায় এরকম কল্পনা করা হচ্ছে। শুধু তাই না, পৃথিবীর ভূপৃষ্ঠের অভ্যন্তর দিয়ে টানেল করার চিন্তা করা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। টানেল এখান থেকে ছেড়ে যাবে, এই অর্ধেক পর্যন্ত পৃথিবীর ইয়ার বেগের কারণে, আকর্ষণের কারণে নামতে থাকবে। নামার পরে এই জায়গাতে অটোমেটিক পর্যন্ত এই পর্যন্ত চলে আসবে, অভিকর্ষ বলের কারণে কোনো বল প্রয়োগ করতে হবে না। এইখানে আসার পরে আবার উল্টা দিকে ব্যাক করার চেষ্টা করবে, সেটা যেন না করে এই জন্য এখানে কিছু স্পিড দেওয়া লাগবে, মাত্র এইটুকু। অর্থাৎ এইটুকু পথের জ্বালানি খরচে সে এখান থেকে এখানে চলে আসবে। আমরা পরের টপিকে চলে যাই। আমরা বলছিলাম যে অক্সিজেন ছাড়া কখনো আগুন বা শিখা জ্বলতে পারে না, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা মনে রাখবেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইয়ে হচ্ছে যে কার্বনের আরেকটা ইম্পর্টেন্ট যৌগ হচ্ছে কার্বন মনোক্সাইড, সিও। এটা সিওটা কোত্থেকে বের হয়? গাড়ির ধোঁয়া থেকে। গাড়ির ধোঁয়া থেকে। কার্বন মনোক্সাইডের কাজ কি বা ইম্পর্টেন্স কি, সিগনিফিকেন্স কি? সে কার্বন মনোক্সাইড আপনার বডির এই ধমনীর, আপনার বডির ভিতরে ধমনী আছে, ধমনী কি? বিশুদ্ধ রক্ত পরিবহন করা। রাইট। রগ, আমাদের দেহে 2 রকম রগ আছে, একটা ধমনী একটা শিরা। রক্ত পরিবহন, রক্ত নালিকাকে ধমনী এবং শিরা বলা হয়। যারা অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্ত পরিবহন করে তাকে ধমনী বলা হয়। এই ধমনীর অক্সিজেন পরিবহন ক্ষমতা কমিয়ে দেয়। ধমনীর বা রক্তের, দুইটাই, রক্তেরও। এই জন্য বলা হয় ঢাকা শহর ক্ষতিকর। কেন? ঢাকা শহরের বাতাসে প্রচুর এই কার্বন মনোক্সাইড ঘুরতেছে। আপনি শ্বাস নিচ্ছেন কার্বন মনোক্সাইড এবং সীসা নিচ্ছেন, এগুলা কি করতেছে? আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, এবং তার চেয়েও বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে আপনার ফুসফুসের ক্ষতি করছে এবং রক্তের ক্ষতি করছে, ধমনীর ক্ষতি করছে। মানে এক কথায় ঢাকা শহরে থাকা মানে স্লো পয়জন। পারতে ঢাকা শহরে যাবেন না আপনারা, না পারতে। আমি যদি ঢাকায় জন্ম হইতাম, আমার বাবার যদি ঢাকায় জন্ম হইতো, এমনকি 5 তলা বাড়িও থাকতো 10টা, আমি বাবারে বলতাম, বাবা একটা বাড়ি বিক্রি করে দিয়ে যে টাকা হবে সে টাকা দিয়ে জমি সহ বিক্রি করে দাও, ময়মনসিংহ শহরে গিয়ে বা সাভারে গিয়ে 3টা বাড়ি করতে পারবো। কারণ ঢাকায় জমির যে দাম, একটা বাড়ি করতে লাগে 1 কোটি টাকা, 5 তলা বাড়ি, আর সেই জমির দাম হয়তো 2 কোটি টাকা। মানে একটা 5 তলা রেডি বাড়ি যদি আপনি ঢাকায় ভালো জায়গায় বিক্রি করেন, আপনি 3 কোটি টাকা বিক্রি করতে পারবেন। সেই 3 কোটি টাকা দিয়ে আপনি 40 লাখ টাকা দিয়ে সাভারে বা ময়মনসিংহে জমি কিনেন, আর 1 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেন, আর বাকি 1 কোটি টাকা আমাকে দিয়ে দেন। ঠিক আছে? আমি ঢাকা শহরের বাইরে এসে সেটেল হইতাম, আর বলতাম বাকি 1 কোটি টাকা দিয়ে একটা মার্সিডিজ বা একটা প্রাডো গাড়ি কিনতাম, বুঝছেন? সেই গাড়ি দিয়ে আমি আপ ডাউন করে অফিস করতাম বা চাকরি করতাম বা পড়াশোনা করতাম, তবু আমি ঢাকা শহরে থাকতাম না। আচ্ছা, আমরা 2টা গ্যাসের নাম শিখি, ইম্পর্টেন্ট, এটা বিশেষ পরীক্ষায় আসতে পারে। একটা হচ্ছে ওয়াটার গ্যাস, একটা হচ্ছে প্রোডিউসার গ্যাস। কার্বন মনোক্সাইডের সাথে ইম্পর্টেন্ট রিলেটেড এই 2টা গ্যাস।
এই জন্য আমি বলতেছি কার্বন মনোক্সাইডের সাথে যখন আমি হাইড্রোজেন গ্যাস মিশাবো তখন সেটাকে বলা হবে ওয়াটার গ্যাস। কার্বন মনোক্সাইড প্লাস H2, মনে রাখবো কিভাবে বলেন তো? এই যে H2O দেখছেন, পানি। আচ্ছা, আরেকটা গ্যাস আছে তার নাম হচ্ছে প্রোডিউসার গ্যাস। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড প্লাস N2, নাইট্রোজেন গ্যাস মিশ্রণকে প্রোডিউসার গ্যাস বলা হয়। এনি কোশ্চেন? এগুলো কিসে ব্যবহার করে? এটা যেখানে পানি নাই সেখানে পানি উৎপন্ন করতে ব্যবহার করে, আর যেখানে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অক্সাইড নাই সেখানে নাইট্রিক অক্সাইড প্রডিউস করতে ব্যবহার করে। এই জন্য এই দুইটা ইম্পর্টেন্ট আর কি, সিগনিফিকেন্ট। আচ্ছা, আমরা কার্বন সম্পর্কে অনেক কিছু জেনে ফেললাম। আমরা অক্সিজেন সম্পর্কে কিছু জানি। অক্সিজেন সম্পর্কে আসলে কি বলবো, অক্সিজেন তো এক কথায় আমাদের জীবন মানি অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। আর একটু আগে অলরেডি বলেছি যে অক্সিজেনের নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে। অক্সিজেন ছাড়া আগুনও জ্বলে না। অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক তেমনি অক্সিজেন ছাড়া আমরা আগুনও জ্বলতে পারে না। খাদ্য তৈরি করতে। হ্যাঁ, তাহলে অক্সিজেনের আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আছে, বইয়ে লেখা আছে যে অক্সিজেনের আবিষ্কারক জোসেফ প্রিস্টলি। এটা আমি ইম্পর্টেন্ট মনে করছি না, কারণ বিজ্ঞানী আবিষ্কারকের নাম বললে সবগুলা বিজ্ঞানী নামই শিখতে হবে। আমি এটা মুখস্থ করার পক্ষপাতী না, শিখার দরকার নাই। অক্সিজেনের বাংলা হচ্ছে অম্লজান। অম্লজান কেন বলা হয়? অ্যাসিডিক এই জন্য, কিন্তু না, পরে ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে যে আসলে অ্যাসিডিটি ডিপেন্ড করে অক্সিজেনের উপর না, অ্যাসিডিটি ডিপেন্ড করে হাইড্রোজেনের উপর না, অ্যাসিডিটি ডিপেন্ড করে প্রোটন বা ইলেকট্রন এর উপর। প্রোটন ত্যাগ করতে পারলে সে অক্সিজেন অ্যাসিড, ইলেকট্রন গ্রহণ করতে পারলে সে অ্যাসিড। আগে মনে হয়তো যে এটা অম্ল উৎপাদক, এই জন্য তার নাম হয়েছিল অক্সিজেন। কিন্তু পরবর্তীতে যখন ইলেকট্রনীয় মতবাদ চলে আসলো অক্সিজেন হাইড্রোজেনের, অক্সিজেন অ্যাসিড ক্ষারের, তারপরেও তারা ওই বিজ্ঞানীর সম্মানে অক্সিজেন নামটাকে আর চেঞ্জ করে নাই, অক্সিজেন অক্সিজেনকে রাখছে। আবার ওই দেখবেন হাইড্রোজেনের নাম দেওয়া হয়েছিল উদযান। কেন? কারণ পানি মানে H2O। তো ওই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন গ্যাসটা মিক্স করেই যখন পানি বের করা হয়েছিল, এগুলো কেমিস্ট্রির প্রথম দিকের কথা, বিজ্ঞান যখন বিকশিত হচ্ছিল তখন তখন তারা বলছিল বাহ, মারাত্মক তো একটা গ্যাস হাইড্রোজেন, এটাকে অক্সিজেনের সাথে মিলিয়ে দিলে সে পানি উৎপন্ন করে ফেলে। তখন তার নাম দিয়েছিল পানি উৎপাদক, ইংলিশ হাইড্রোজেন। হাইড্রো মানে ওয়াটার, বাংলায় বলা হয়েছে উদযান। উদ মানে পানি। উদ মানে বাংলায় হচ্ছে পানির প্রতিশব্দ হচ্ছে উদ। এগুলো আমার শেখা দরকার নেই, জাস্ট গল্প করার জন্য বললাম আর কি। আহ অক্সিজেন একটা ইম্পর্টেন্ট তথ্য আর নতুন লিখে রাখেন আগের দুইটার পাশাপাশি। একটা হচ্ছে যে পানিতে অক্সিজেন দ্রবীভূত হয়। আচ্ছা, এই 41তম বিসিএস একটা কোশ্চেন আসছিল যে নিচের কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি, মনে আছে? এক নাম্বার আসছিল সমুদ্রের পানি, 2 নম্বরে আসছিল লেকের পানি,
3 নম্বরে আসছিল নদীর পানি, 4 নম্বরে আসছিল কি যেন, মনে আছে আপনাদের? পুকুরের পানি। রাইট। আনসার কোনটা হইতে পারে আপনাদের কি ধারণা বলেন তো? আপনি ব্যাখ্যা দিছিলেন নদীর পানি হবে। কেন বলেন তো? স্রোত বেশি নদীর বলে, বেশি। প্রবাহ বেশি বলে। সমুদ্র হবে না কেন বলেন তো? পানি লবণ দ্রবীভূত থাকে, লবণে অনেকটা জায়গা খেয়ে ফেলে, মানে পানির 10% থাকে লবণ, 90% পানি। এই জন্য ওইটুকু পানিতে, বিশুদ্ধ পানিতে অক্সিজেন থাকে ঠিকই, কিন্তু 10% তো পানিই নাই, এই জন্য মাইনাস। আচ্ছা, যখন চাপ বেশি হয় তখন দ্রবীভূত থাকে বেশি, চাপ যখন কমে যায় তখন দ্রবীভূত গ্যাসের মাত্রা কমে যায়। এই জন্য লেকের পানিতে অক্সিজেন কম, কারণ কি? লেকের উচ্চতা বেশি। লেক মানে হ্রদ, হ্রদ মানে কি? ভূপৃষ্ঠ থেকে উঁচু কোনো জায়গায় যখন জলাধার থাকে তখন তাকে হ্রদ বলা হয়, উচ্চতা বেশি স্থির জলাশয়। এবং স্থির, ফলে বায়ুচাপ কম। ফলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ কম। আচ্ছা, পুকুরের পানিতে কম কেন বলেন তো? একদিকে হচ্ছে ময়লা, 2 নম্বর কারণ হচ্ছে কি? স্থির। নদীর পানিতে এই সবগুলো কারণ নাই। নদীর পানি হচ্ছে প্রবাহমান পানি, আর প্রবাহমান পানিতে স্রোত বেশি, স্রোত পানিতে প্রবাহমান। আর স্রোত থাকার মানে কি বলেন তো? এই যে পানিকে যদি ম্যাগনিফাই করি অনেকগুলো অণু, তার নিচে আছে আরেক লেয়ার অফ অণু, লেয়ার, কোটি কোটি লেয়ারের অণু, তাই না? তাইলে যদি স্থির থাকে তাহলে শুধু উপরের লেয়ারের পানিগুলা কি স্যাচুরেটেড অক্সিজেন দিয়া, অক্সিজেন আর ঢুকতে পারতেছে না, এইটুকুই। কিন্তু পানিগুলো যদি প্রবাহমান হতো তাহলে কি হতো বলেন তো? উপরের অণুগুলা নিচে চলে আসতো, আর নিচের অণুগুলা উপরে চলে আসতো বারবার। ও এই নিচের অণুগুলা যখন উপরে চলে আসবে তখন সে অণুগুলা কি ক্ষুধার্ত, এখানে অক্সিজেন নাই, তারা প্রচুর পরিমাণ অক্সিজেন আবার টানবে। এইভাবে প্রবাহমান পানিতে অক্সিজেনের পরিমাণ কি বেশি। এই জন্য আনসারটা হবে নদীর পানিতে দ্রবীভূত পানির অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা, তারপর আমরা নাইট্রোজেন সম্পর্কে কিছু তথ্য শিখি। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে কি? অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দেয় নাইট্রোজেন। কারণ কি? অ্যাসিড বৃষ্টিতে কি কি থাকে বলেন তো? HNO3, নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় কি দিয়ে? নাইট্রোজেন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, নাইট্রোজেন চক্র, আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বই ছিল নাইট্রোজেন চক্র, পানি চক্র। পানি চক্রটা কেমন ছিল? দুইটা চক্র একটু শিখে রাখেন, শিখার কিছু নাই, গল্পের মতো শিখে, লিখবো না। পানি চক্র একটা, আর নাইট্রোজেন চক্র একটা, এই দুইটা চক্র ছিল। পানি চক্রটা কেমন? ভূগর্ভস্থ পানি অথবা সমুদ্রের পানি বৃষ্টির সাথে রৌদ্রের তাপে বাষ্পীভূত হয়ে আকাশে যায়, আকাশে গিয়ে যখন অনেক উচ্চতায় চলে যায় তখন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে আবার বৃষ্টি হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়। আবার এই ভূপৃষ্ঠ থেকে এই মাটির স্তরগুলা কি করে? ফিল্টার হিসেবে কাজ করে, সেটাকে পরিষ্কার করে আবার নিচে, মাটির নিচে চলে যায়, মিনারেল ওয়াটার। সেখান থেকে আমরা যেমন টিউবওয়েল দিয়ে তুলতে পারি, ঠিক তেমনি আবার সেই পানিগুলা কি নদী দিয়ে
প্রবাহিত হয়ে আবার সমুদ্রেও চলে যায়, এভাবে বারবার সার্কুলেশন হয়, এটাকে বলে পানি চক্র। ঠিক একইভাবে নাইট্রোজেন চক্রটা কিরকম? নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বা গ্যাস, আমরা কি জানি বায়ুমণ্ডলের 78% কি নাইট্রোজেন, 78.0% মানে কি অধিকাংশ, 4/3 হলো 75%, তার চেয়েও বেশি, মানে বাতাসে যত গ্যাস আছে, এক কথায় বায়ুমণ্ডলে যত গ্যাস আছে তার 78% কি নাইট্রোজেন। আর মাত্র 20% হচ্ছে কি অক্সিজেন। অক্সিজেনের পরিমাণ কম, লাগে না। আচ্ছা যাই হোক, তো এই যে নাইট্রোজেন এত বেশি পরিমাণ, যার ফলে যেখানে বজ্রবৃষ্টি হয়, যেখানে বজ্রপাত হয়, বা যেখানে বায়ু জলীয় বাষ্পগুলা যেখানে ঘুরতে থাকে, জলীয় বাষ্পগুলা কোন পর্যন্ত যায় বলেন তো? জলীয় বাষ্পগুলা কি বায়ুমণ্ডল ছাইড়া মহাশূন্যে চলে যেতে পারে কোনোদিন? সবসময় ট্রপোস্ফিয়ারেই তো থাকে। রাইট, কখনোই সে বায়ুমণ্ডল ছেড়ে জলীয় বাষ্পগুলা মহাশূন্যে চলে যেতে পারে না। পৃথিবীর আকর্ষণের কারণে যে লেভেল পর্যন্ত বায়ু বাষ্পের চেয়ে ভারী, সেই লেভেল পর্যন্ত উঠতেই থাকে। যখন দেখা যায় এর চেয়ে হালকা, এর চেয়ে ভারী আর কিছু নাই, তখন সে আর ওঠে না, ওই পর্যন্ত গিয়ে স্টপ হয়ে যায়। ওইখানে কি হয়, বিদ্যুৎ ক্ষরণ হয়, চার্জ ডিসচার্জ হয়। এই চার্জিং এন্ড ডিসচার্জিং এর কারণে কি হয়, যে বাতাসে যে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, অটোমেটিক্যালি সেই নাইট্রোজেনের সাথে কি করে, সে বিক্রিয়া করে পানি, ওই যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এইসব অক্সাইড উৎপন্ন করে এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এইগুলো আবার বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড বৃষ্টির সাথে ফল করে, অ্যাসিড ড্রেন হয়ে ভূপৃষ্ঠে ফল করে। ভূপৃষ্ঠে গেলে কি হয়, আবার সেই উদ্ভিদ শিকড়ের মাধ্যমে নাইট্রোজেন সংবহন করে নাইট্রোজেন খায়, খেয়ে আবার নাইট্রোজেনকে বাতাসে ছেড়ে দেয়, আবার সেই নাইট্রোজেন বাতাসে চলে আসে, এভাবে বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে এভাবে যায়। এটাকে নাইট্রোজেন চক্র বলা হয়। শিখার কিছু নাই, এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট জেনে রাখলেন। আচ্ছা, বইয়ে আছে রাজম্ল। কি রাজম্ল আমরা বলবো না, কারণ রাজম্ল আমরা অ্যাসিড খাওয়ার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। ফসফরাস, ফসফরাসে বলা আছে দুইটা রূপ ভেদ, একটু আগে লিখেছি, শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস। আমরা একটু বলি যে দেয়াশলাইয়ের কাঠির মাথায় ফসফরাস ব্যবহৃত, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা লিখে রাখি। কোথায় ব্যবহৃত হয়? দেয়াশলাই কাঠিতে। একটা দাহ্য পদার্থ ফসফরাস। একটা অ্যাডিশনাল তথ্য লিখে রাখেন, P2O5 এটাকে বলা হয় ফসফরাস পেন্টক্সাইড। পেন্টক্সাইড, পেন্টক্সাইড মানে কি? পেন্টা প্লাস অক্সাইড। পেন্টা মানে কি? 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, অক্টা মানে 9, 8, অক্টা মানে 8। ফসফরাস পেন্টক্সাইড, পেন্টো মানে 5 জন্য পেন্টো আসছে। এটা কি? এটাকে ইউজ করা হয় কেমিস্ট্রিতে প্রচুর, অনেক বিক্রিয়ায়। P2O5 আর V2O5, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, এই দুটো জিনিস কেমিস্ট্রি কেমিক্যাল রিঅ্যাকশনে প্রচুর ব্যবহৃত হয়, এই জন্য এটা এখানে দিছে। তো ভ্যানাডিয়াম পেন্টক্সাইড দরকার নাই, P2O5 ব্যবহার করা হয় নিরোধক হিসেবে। নিরোধক মানে জন্য কি রায়হান? রায়হান, পানির প্রতি ভাই আকর্ষণ বেশি থাকে। রাইট, ওয়াটার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, নিরোধক। কোনো একটা বিক্রিয়া যদি পানি উৎপন্ন হয় এবং সেই পানিটা যদি আমরা চাই যে কেমিস্ট্রিতে সে অন্য কোনো উৎপাদের সাথে বিক্রিয়া না করুক, বিক্রিয়া করলে কি হবে, বিক্রিয়াটা আবার রিসাইকেল হবে, মানে একই বিক্রিয়া বারবার করতে থাকবে। এই জন্য আমরা চাই পানিটা এখান থেকে অপসারণ হয়ে যাক, কিন্তু পানিটা অপসারণও করা যাচ্ছে না, কারণ সেই কেমিক্যাল গুলোর সাথে সে মিক্স হয়ে থাকতেছে। তাহলে এই পানিটাকে সরানোর জন্য কি করা যেতে পারে বিকল্প? যদি আমরা তুলা দিয়ে দিই, তাহলে তুলা গুলায় পানিটাকে টেনে ফেলবে। কিন্তু তুলা তো টানলে চলবে না, কারণ তুলা দিলে তো সে পানি যেমন টানবে, পানির সাথে মিক্স করা কেমিক্যাল গুলো শুধু টানবে। এমন একটা কেমিক্যাল দরকার যে কেমিক্যাল ওয়েতে শুধুমাত্র পানিটাকে নিজের দিকে টানবে, সেটাকে বলা হয় নিরোধক।
অনেক পদার্থ আছে নিরোধক, সালফিউরিক অ্যাসিড নিজেও একটা নিরোধক, পানি টানে প্রচুর। তারপরে যে P2O5 এটা সে নিরোধক, পানি টানে, পানিগ্রাসী পদার্থ। পানি আকর্ষণ করে। ওকে, আমরা নেক্সট দেখি কি আছে। সালফার, সালফারের তো বলেছিলাম মনোরূপভেদ। একটা ইম্পর্টেন্ট যৌগ, দুইটা ইম্পর্টেন্ট যৌগ আছে সালফারের, দুইটা না তিনটা আছে, তিনটা যৌগ আছে সালফার। সালফার একটা বৈশিষ্ট্য কি, সে পরিবর্তনশীল যোজনী উৎপাদন করে, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এই জন্যই তার বহুরূপিতা বেশি। সালফারের যোজনী কি হইতে পারে, 2 হইতে পারে, 4 হতে পারে, 6 হইতে পারে। আচ্ছা, কিছু যৌগ লিখি আমরা। H2S, এটা হচ্ছে অনেক কেমিক্যাল রিঅ্যাকশনে তৈরি হয়। এটার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো গন্ধ, দেখে পচা ডিমের মতো। আচ্ছা, 2 নম্বর যৌগ হচ্ছে H2SO4, সালফিউরিক অ্যাসিড। এটাকে ব্যবহৃত হয় গাড়ির ব্যাটারিতে অ্যাসিড হিসেবে। আচ্ছা, আরেকটা যৌগ লিখি আমরা, H2S2O7, এটাকে বলা হয় অলিয়াম। কেবল অলিভ অয়েল মনে করে গায়ে মাইখেন না, পুড়ে যাবেন। অনেক সময় এটাকে ধূময়মান সালফিউরিক অ্যাসিড বলা হয়, কারণ অলিয়াম থেকে ধোঁয়া উঠতে থাকে, বুঝছেন? অলিয়াম যদি আপনি রেখে দিবেন একটা জারে, দেখবেন ধোঁয়া উঠতেছে, মানে 100% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ফিউমিং, ইংলিশে বলা হয় ফিউমিং সালফিউরিক অ্যাসিড। যদি ইংলিশে কোশ্চেন আসে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কল্ড ফিউমিং সালফিউরিক অ্যাসিড, তখন আপনি কি বলবেন? H2S2O7। আচ্ছা, তারপর স্যার ইংলিশটা কি বলেন, আরেকবার একটু বলেন। ফিউমিং, FUMING, ফিউমিং সালফিউরিক অ্যাসিড। ফিউমিং সালফিউরিক অ্যাসিড, ধূময়মান সালফিউরিক, ধোঁয়া উঠতেছে এরকম। আচ্ছা, কিছু এমসিকিউ কোশ্চেন আছে। এমসিকিউ গুলো কোশ্চেনগুলো আপনি নিজেরা দেখে নেবেন। অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলো আমি একটু দেখি। যেমন বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় একটা কোশ্চেন আছে, নিচের কোনটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ স্ট্রং অ্যাসিড, এটা বিসিএস আসে নাই, এটা বস্ত্র পাট মন্ত্রণালয়ে আসছে নিচের কোনটা স্ট্রং অ্যাসিড? HNO3, নাইট্রিক অ্যাসিড। আসছে H3PO4, আসছে CH3COOH, মিথানোয়িক অ্যাসিড। আসছে HCOOH, ফর্মিক অ্যাসিড। বলেন এই চারটার মধ্যে কোনটা স্ট্রং অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। এটা কেন বুঝলেন, কিভাবে বুঝলেন? এই দুটো হচ্ছে কি জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিড সম্পূর্ণ হ্যাঁ, জৈব অ্যাসিড গুলো দুর্বল হয় আর অজৈব অ্যাসিড গুলো স্ট্রং হয়। এই দুইটা অ্যাসিডের মধ্যে এটা বেশি অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। কারণ অ্যাসিডের ইয়াতে আমরা বলেছিলাম 3টা অ্যাসিড পৃথিবীতে স্ট্রং, একটা হচ্ছে HNO3, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এই 3টা অ্যাসিড হচ্ছে স্ট্রং। আর এই HNO3 আর HCl মিলে
অ্যাকোয়ারিজ অ্যাকোয়ারিজ সেটা হচ্ছে পৃথিবীর আরো স্ট্রং, সবচেয়ে স্ট্রং অ্যাসিড। আচ্ছা দেখি তো আরো কোনো ইম্পর্টেন্ট। ভাই কিন্তু ভাই আমরা ইন্টারে শিখছিলাম ভাই, ওই যার মিডল যে পরমাণুটা ওইটার জারণ সংখ্যা বেশি হবে, সেটা বেশি অ্যাসিডিক, মানে তীব্র হবে। হ্যাঁ, তো ফসফরাসের জারণ সংখ্যা নাইট্রোজেনের চেয়ে বেশি না, এই জন্য সে শক্তিশালী না। না ভাই, মানে আসলে এই যৌগটার ক্ষেত্রে জারণ সংখ্যাটা বের করতে হবে, দুইটার মধ্যেই জারণ সংখ্যা কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, জারণ সংখ্যা তো এভাবে বের করা এখন পরীক্ষা কোনোদিন আসবে না, জারণ সংখ্যা বের করে দেখা, সুতরাং এই জিনিসটা, এবং এটা এসএসসি তেও নাই, সুতরাং এটা শেখানোর কোনো মানে হয় না। যেমন অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কিন্তু আমরা, আমাদের ইন্টার ম্যাথ ছিল যে একটা কনসেন্ট্রেশন দেয়া দিছিল, বলছিল তুমি এটা ইয়ে বের করো, পিএইচ বের করো। তো এখানে যে মাইনাস লগ এইচ প্লাস দিয়ে পিএইচ বের করা শেখানো, এটা কোনো মানে আছে? শুধু শুধু লোড দিয়ে তো লাভ নেই বলে বন্ধ। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দেখলাম আসছে, এটা আমার পড়ানো হয় নাই, যে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে বলেন তো? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড তো কোকা কোলায় থাকে, চিপসে কোনো থাকে না। চিপসের প্যাকেটে থাকে নাইট্রোজেন। আর সফট ড্রিঙ্কস, বেভারেজ, সফট ড্রিঙ্কসে থাকে কি? CO2, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা বলেন তো, চিপসের প্যাকেটে নাইট্রোজেন থাকে কেন? কারণ হচ্ছে কম নিষ্ক্রিয়, কম সক্রিয়, নাইট্রোজেন বিক্রিয়া করে না। নাইট্রোজেন এবং আর্গন এই দুইটা দিয়ে, এই দুইটা গ্যাস কি? কম নিষ্ক্রিয় গ্যাস, কম সক্রিয়। আর সেকেন্ডলি হচ্ছে নাইট্রোজেন দিলে কোনো ক্ষতি হয় না, এর কোনো সাইড ইফেক্ট নাই। অক্সিজেন দিলে সমস্যা আছে, অক্সিজেন ইয়েকে জারিত করে ফেলতে পারে, খাদ্য কণাগুলোকে জারিত করে ফেলতে পারে, সেটা আমাদের বডির জন্য ক্ষতি করে দিতে পারে। সেকেন্ডলি অক্সিজেন গ্যাস যদি আমরা নর্মাল বাতাস যদি দেই, সেই বাতাসের যে জলীয় বাষ্পগুলো আছে, সেই জলীয় বাষ্পগুলো কি করবে? চিপস গুলাকে কুড়মুড়ে থাকতে দিবে না, ড্যাম করে ফেলবে। কিন্তু আমি যদি ভিতরে এমন একটা গ্যাস দিয়ে দিই যার মধ্যে কোনো ওয়াটার কন্টেন্ট নাই, তাহলে কোনোভাবেই সে মচমচে চিপসটা কুড়মুড়ে হবে না, একদম আজীবন ও মচমচে থাকবে। যদিও আজীবন থাকে না, একটা সময় পরে টেম্পার চলে যায় নাইট্রোজেনের। আচ্ছা, সফট ড্রিঙ্কসে কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় কেন? ঝাঁঝালো টেস্টটা অক্ষুণ্ণ থাকার জন্য। আপনারা খেয়াল করেছেন কিনা যে এই 7 আপ বা কোকের বোতল খুললে প্রচুর পরিমাণ একদম কিছু 7 আপ মুখ দিয়ে খুলে পড়ে যেতে চায়, কেন বলেন তো? কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকে, যেটা বলা হয় যে সোডা ওয়াটার যেটা বলে। হ্যাঁ হ্যাঁ, সোডা ওয়াটার, মানে বেশি চাপে কি হয় বলেন তো? বেশি চাপে দ্রবীভূত। এটা কোথায়? বোতলের ভিতর। আর কম চাপে অদ্রবীভূত হয়ে বোতলের মুখ দিয়ে বের হয়ে যেতে চায়, ছিপি খুলে দিলে এটা ঘটে। এই যে তথ্যটা, এই তথ্যটা আর লেকের পানিতে মানে আকাশের পাহাড়ের উপরে যে হ্রদের উপরে, হ্রদের মধ্যে যে অক্সিজেন কম দ্রবীভূত থাকে, এই তথ্যটার ওই তথ্যটা কিন্তু একই রকম। হ্রদের উপরে পানির চাপ কম, এই জন্য দ্রবীভূত হয় কম। আর বোতলের ভিতরে চাপ বেশি, নর্মাল প্রেসারের চেয়ে বেশি, এই জন্য বোতলের ভিতরে কি হয়? দ্রবীভূত হয় বেশি, এই জন্য বেশি দ্রবীভূত হয়ে থাকে। যখন আমি চিপিটা খুলে দিব, তখনই কি হবে? হাই প্রেসারে যে একবারে
হাই প্রেসারে যে ভিতরে ঢোকানো হয়েছিল, প্রেসারটা কমে যাচ্ছে, প্রেসার রিলিজ হয়ে যাচ্ছে। প্রেসার কমে গেলেই আর সে দ্রবীভূত হচ্ছে না, এই জন্য সে কি গ্যাস আকারে বের হয়ে আসতেছে। ক্লিয়ার? আচ্ছা, দেখি তো আরো কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ ব্যতিক্রম আছে কিনা। স্যার পানিতে যে ওই যে বুদবুদ ওঠে ওটাও তো মনে হয় কার্বন। এটা কি কার্বন ডাই অক্সাইড? ওটা তো সম্ভবত কার্বন ডাই অক্সাইডের বুদবুদ ওঠে না পানিতে? মাঝে মাঝে। কোন পানিতে? স্যার, নাই, নাই। যে কোনো ধরনের পানিতে, পুকুরের পানিতে দেখা যায় না অনেক সময়, যেটাকে না, সিওডি বলে। যে কোনো পানিতে বুদবুদ উঠবে না। বোতলে পানি রাখেন বা গ্লাসে পানি রাখেন, বুদবুদ উঠবে? আটকানো অবস্থায়, আবার মাঝে মাঝে তো পুকুরেও দেখা যায়। আবার কোনো বোতলের মধ্যে পানি রাখলে সেখানেও আবার মাঝে মাঝে দেখা যায়। এটা কি অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? বোতলের মধ্যে পানি রাখলে বুদবুদ দেখা যাবে কেন? আমার জানা নেই, আমারও তো ভাই জানা নাই, আমি কখনো দেখি নাই। শুনিও নাই। হ্যাঁ, মাটির নিচে ওই কাদা আছে না, কাদা থেকে কিছু গ্যাস নিঃসরণ হয়, ওগুলো কার্বন ডাই অক্সাইড হতে পারে। কিন্তু যদি আপনি বলেন যে পানি বিকৃত হয়ে গ্যাস উৎপন্ন হচ্ছে, সেটা হইতে পারে কি? পানি বিকৃত হয়ে কি গ্যাস উৎপন্ন হয়? সিওডি গ্যাস, মানে জৈব পদার্থ ভেঙে উৎপন্ন করে, আবার প্রয়োজনীয় অক্সিজেন প্রয়োজন, এরকম কি যেন একটা পড়ছিলাম, আমার ঠিক মনে নাই, এই জন্য জিজ্ঞাসা করলাম আবার। হ্যাঁ, বুঝতে পেরেছি। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি। সিওডি তো আর পুকুরের পানিতে ন্যাচারালি ঘটে না, সিওডি তো কেমিক্যাল দিয়ে আমাকে টেস্ট করতে হয়। আর বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা হচ্ছে ন্যাচারাল যে মাইক্রো অর্গানিজম গুলো পানির নিচে আছে, যখন শ্যাওলা বলেন বা পানিতে দ্রবীভূত অন্যান্য কোনো পদার্থ, কিংবা মনে করেন এই পাতা টাতা পরে যখন এগুলো পচে যায়, এগুলোকে যখন অণুজীব ধ্বংস করে, সে তো অক্সিজেন খায়। সকল প্রাণী, সকল মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া বলেন বা ভাইরাস বলেন, সবাই কিন্তু অক্সিজেন গ্রহণ করে। তো সে নিজে যে পরিমাণ অক্সিজেন লাগে তার বাঁচতে, একটা জিনিসকে পচাইতে যে পরিমাণ বা অণুজীব লাগে, আর সেই অণুজীব যে পরিমাণ অক্সিজেন প্রকৃতি থেকে নিয়ে থাকে, তাকে বলা হয় বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন সে যে অক্সিজেন নিয়ে যে ইয়ে করলো, এই খাদ্যটাকে পচাইলো, পচানোর পরে কি গ্যাস উৎপন্ন হলো? মিথেন গ্যাস উৎপন্ন হলো। মিথেন উৎপন্ন হইলো এবং সেই প্রাণীটা কি করলো? সে নিঃশ্বাসের সাথে কি অক্সিজেন ত্যাগ করলো। তার মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং মিথেন, এই দুইটা গ্যাসই উৎপন্ন হতে পারে, আপনি যেটা বলেছেন যে পুকুরের নিচ থেকে। এটা এটা আমি অ্যাপ্রুভ করলাম বা বুঝতে পারলাম। কিন্তু বোতলের মধ্যে পানি রাখলে কি হয়, এটা আমি আসলে বুঝতে পারলাম না, কারণ বোতলে আমি শুনিনি কখনো, আমি এই প্রথম শুনলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা আরো কিছু আপনি মনে হয় তাহলে হতে পারে। হতে পারে, নো প্রবলেম। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস শিখি আমরা। হ্যালোজেন, পর্যায় সারণী হ্যালোজেন একটা গ্রুপ আছে, নাম শুনেছি কি আমরা? বাংলায় এর কোনো নাম নাই, বাংলায় একে হ্যালোজেনই বলা হয়। হ্যালোজেন শব্দটা ওই ল্যাটিন নাম থেকে আসছে, হ্যালাস এন্ড জেনাস এরকম। জেনাস মানে উৎপাদক, আর হ্যালাস মানে হচ্ছে লবণ, সল্ট। হ্যালোজেন মানে হচ্ছে ওই লবণ উৎপাদক। মূলত আসলে ওই যে সামুদ্রিক শ্যাওলাগুলোতে হ্যালোজেন আবিষ্কৃত হইতো, এই জন্য এটাকে সামুদ্রিক লবণ উৎপাদক এরকমও বলা হইতো আর কি, যদি আমরা আক্ষরিক অনুবাদ করি। কিন্তু শুধু লবণ ছাড়াও অন্যান্য জায়গায় ওই হ্যালোজেন ব্যবহৃত হয়। আর হ্যালোজেন ছাড়াও অনেক ধরনের লবণ উৎপন্ন হয়। সুতরাং এই যে সালফেট লবণ, হ্যাঁ, পটাশিয়াম সালফেট, তারপর ক্লোরাইড ছাড়া অন্য যত লবণ আছে, ক্লোরাইড, সালফেট, এগুলো তো লবণ। নাইট্রেট লবণ, এগুলো তো হ্যালোজেন না, তারপরে তো লবণ। সুতরাং লবণ হইলেই সে হ্যালোজেন হবে এটা বলা যাবে না। আবার হ্যালোজেন হইলে সে লবণ উৎপাদন করছে সেটাও বলা যাবে না। আমরা হ্যালোজেন গুলোকে শিখে রাখি, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
F ফ্লোরিন, Cl ক্লোরিন, Br ব্রোমিন, I আয়োডিন। আয়োডিনের অভাবে কি হয়? গলগণ্ড। এর অভাবে গলগণ্ড রোগ হয়। এটা আমরা এসএসসির বইয়ে পড়েছি। গলগণ্ড মানে কি? গলা ফোলা। ক্লোরিন কোথায় থাকে? খাবার লবণ। খাবার লবণের নাম কি? ইংলিশ নাম টেবিল সল্ট। টেবিল সল্ট। টেবিল সল্ট ইংরেজি কি? সরি, সংকেত কি? টেবিল সল্ট তো ইংরেজি নাম। NaCl। সোডিয়াম এবং ক্লোরাইডের লবণকে সোডিয়াম ক্লোরাইড, NaCl বলা হয়। আচ্ছা, হ্যালোজেন আমরা শিখলাম। আমরা এখানে নাই, বইয়ে নাই, কিন্তু আমার শেখানো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এটা কি নাম শুনেছেন আপনারা? ওজোন স্তরের ক্ষেত্রে শুনেছি। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ফ্লোরোকার্বন একে বলা হয় সিএফসি। এরা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী। ওজোন স্তর ক্ষয় হলে কি ক্ষতি হয়? পানি, সমুদ্রের স্রোত বেড়ে যায়। কেন? পানি ইয়া হচ্ছে যে মানে বরফ যে হইতেছে, গলতেছে। সিএফসি গলার সাথে, সিএফসি সাথে ওজোন স্তরের সাথে বরফ গলা ওজোন কি করে? অক্সিজেনের যে বন্ডটা O3 ওটা ধ্বংস করে ফেলে, এর ফলে তাপমাত্রা বেড়ে যায়। O3 বন্ধের সাথে তাপমাত্রা সম্পর্ক কি? O3 ক্ষয়প্রাপ্ত হলেই তো ওজোন স্তর আস্তে আস্তে ছিদ্র হয়ে যায়, যার মাধ্যমে এই যে আল্ট্রাভায়োলেট রশ্মি, বিভিন্ন ক্ষতিকর রশ্মিগুলা ভিতর মানে মাত্রা বৃদ্ধি করে। আল্ট্রাভায়োলেট রশ্মি তাপমাত্রা বৃদ্ধি করে না। আল্ট্রাভায়োলেট রশ্মি অধিক প্রবেশ করে। আল্ট্রাভায়োলেট রশ্মি তাপমাত্রার জন্য দায়ী না। আল্ট্রাভায়োলেট রশ্মি দায়ী হচ্ছে আমাদের ক্যান্সারের জন্য বা চোখে ছানি পড়ার জন্য। তাপমাত্রার ওই যে আস্তরণ সৃষ্টি করে বলছিলাম সেদিন। না, সেটা বলয় তৈরি করে। সিএফসি গ্যাস, ভালো কথা, ক্লোরোফ্লোরো গ্যাস গুলা ওজোন স্তর ভেঙে দেয়। আর ওজোন স্তর ভেঙে দিলে আল্ট্রাভায়োলেট রশ্মি প্রবেশ করে। আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের কি ক্ষতি করে? ক্যান্সার উৎপন্ন করে। আর কি ক্ষতি করে? চোখে ছানি পড়ে। এই তো, আর কি? আর কোনো ক্ষতি করে না। ঠিক আছে, আর কোনো ক্ষতি করে না। আর ওই যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার গ্রিন হাউস গ্যাস, তাপমাত্রা বৃদ্ধি করে। সালফার ডাইঅক্সাইড, এইগুলা, কার্বন মনোক্সাইড, এরা ইত্যাদি কি করে বলেন তো? তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? দুই আইস পোল, উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে যা বরফ আছে সেই বরফগুলো গলে যাবে। আর বরফগুলো গলে গেলে কি হবে? সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লে কি হবে? আমাদের ভূপৃষ্ঠ অনেক সমুদ্র তলে তলিয়ে যাবে। বাংলাদেশের বরিশাল বিভাগ তলিয়ে যাবে। ছোটবেলা থেকেই ভয় 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 আসতেছে, আল্লাহ গো, কবে জানি বরিশালের লোকজন ঘর ছাড়া হইয়া আমাদের দিকে আইসা আমাদের বাড়ি জমি জমা দখল করে। কিন্তু এখন পর্যন্ত তো এক মিটারও এদিকে আসতে শুনলাম না 20 বছরে।
সেই হোটেল সিগাল, কক্সবাজারের হোটেল সিগাল যেখানে ছিল এখনো সেখানে আছে। তাহলে আমি বুঝলাম না, 20 বছরেও কিছু হয় নাই, তাহলে বিজ্ঞানীরা হুদাই এত টেনশন নিতেছে কেন বলেন তো? আমি ছোটবেলায় কোন একটা আর্টিকেলে পড়ছিলাম যে 2050 সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বৃদ্ধি পাবে। আর 1 মিটার যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তার মানে তো বিশাল। 1 মিটার মানে বুঝেন অনেক দূর, ভূপৃষ্ঠ বরাবর অনেক দূর চলে আসবে। মনে করেন যে কমপক্ষে 5-10 কিলোমিটার ভিতরে ঢুকে যাবে। 5-10 কিলোমিটার, আরো বেশি, 30-40 কিলোমিটার ঢুকে যাবে। পুরা কক্সবাজার শহর পার হইয়া মনে করেন যে কক্সবাজার জেলার অর্ধেক পর্যন্ত ঢুকে যাবে। ওইদিকে পটুয়াখালীর অর্ধেক ঢুকে যাবে, কুয়াকাটা থাকবে না। হ্যাঁ, 30 কিলোমিটার ভিতরে ঢুকে যাবে সমুদ্র 1 মিটার উচ্চতা যদি বাড়ে। আর 10 মিটার উচ্চতা চলে আসলে মনে করেন ঢাকায় চলে আসবে। আপনারা নেটে সার্চ দিয়েন যে ল্যাটিটিউড হাইট ঢাকার ভূপৃষ্ঠের উচ্চতা, দেখবেন চলে আসবে। মনে হয় 10-15 মিটারের বেশি হওয়ার কথা না। তো ঢাকায় যদি পানি চলে আসতে 10 মিটার লাগে, মানে 1 মিটার পানি কি বিশাল, কিন্তু মনে রাখবেন 1 মিটার সমুদ্র পৃষ্ঠ উচ্চতা বৃদ্ধি পাওয়া মানে কি বিশাল একটা বিষয়। কিন্তু এখনো তো 1 ইঞ্চিও করতে দেখলাম না আমি, এখনো তো হোটেল সিগাল যেখানে ছিল সেখানে আছে। সুতরাং টেনশনের কিছু নাই। যেদিন হোটেল সিগাল ডুবে যাবে তখন এরপর থেকে আমরা টেনশন নেওয়া শুরু করবো। কেমন, কি বলেন আপনারা? কি ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা হ্যালোজেন সর্বশেষ টপিক করবো আজকে আমাদের। এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, ইনার্ট গ্যাস, ইংলিশে বলে ইনার্ট গ্যাস। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এতদিন তো তাহলে গ্রিন হাউস গ্যাসের তালিকার মধ্যে সিএফসি পড়ছিলাম, তাহলে ওটা কি হবে না? এটা আসলে খুব কম, সামান্য পরিমাণ দায়ী গ্রিন হাউস গ্যাসের তাপমাত্রা বৃদ্ধির জন্য, কিন্তু ম্যাক্সিমাম দায়ী হচ্ছে আমাদের সালফার, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ওই দুইটা, কার্বন মনোক্সাইড। আর সিএফসির যে মূল ক্ষতিটা করে সে হচ্ছে আমার সবচেয়ে বেশি ক্ষতিটা করে, সে আমার হচ্ছে ওজোন স্তর ক্ষয় করে দেয়। এটা হচ্ছে সেই ক্ষয়, বুঝতে পেরেছেন? যত গ্যাস আছে মনে করেন সবাই কি ব্যারিয়ার, যত গ্যাস আছে সব গ্যাসই কি, পৃথিবীর সকল গ্যাসই কি ব্যারিয়ার, মানে বাধা। কারণ কি, গ্রিন হাউস মানে কি, একটা কাচের দেয়াল যার ভিতরে আমি গাছ লাগাবো। আমি একটু ছবি এঁকে দেখাই। ওই যে পৃথিবী শীতের দেশ, মনে করেন নরওয়ে, এখানে আমার সবুজ পাতাওয়ালা গাছ, আমার গাছ, ঠিক আছে। কিন্তু এই গাছটা বাঁচতে পারছে না কেন, অনেক ঠান্ডা, আমার তাপ দরকার। তাহলে আমি যদি এটাকে একটা কাচের ঘরের ভিতরে আবদ্ধ করে দেই, তাহলে কি হবে বলেন তো? সূর্যের থেকে যে তাপ আসতেছে, এগুলা এই ঘরের ভিতরে তাপ আবদ্ধ হয়ে যাবে। কেন বলেন তো? কেন আবদ্ধ হয়ে যাবে, বাইরে কেন যাবে না? লেয়ারটার জন্য, কাঁচের লেয়ারের জন্য। ভাই কাচের ওই কাচ যদি তরঙ্গ 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 দৈর্ঘ্য ভাই ইয়া হয়ে যায়, বেড়ে যায়। চেঞ্জ হয়ে যায়, রাইট। কাচের দেয়ালে যদি পার্থক্য হইতো তাহলে তো ঢুকতেও পারতো না। বরং আমি বলবো যে কাচের দেয়াল যদি বাধা হিসেবে দাঁড়ায়, তাহলে তো ভিতরে আরো ঠান্ডা থাকবে। হুম। কি ঠান্ডা থাকার কথা না কাচের দেয়াল দিলে? হ্যাঁ। ঠান্ডা থাকার কথা। কাচের দেয়াল যদি বাধা হিসেবে দাঁড়ায়, তাহলে তো কাচের দেয়ালের ভিতরে আরো বেশি ঠান্ডা থাকার কথা, যেটুকু সূর্য আসছে সেটাও থাকার কথা না। বিষয় হচ্ছে তা না, বিষয় হচ্ছে স্টেফানের সূত্র একটা আছে, স্টেফান, বিজ্ঞানী স্টেফান বলেছেন, এটা মুখস্থ রাখার দরকার নাই। বিজ্ঞানী স্টেফান নামে একটা বিজ্ঞানী আছেন, তিনি দেখিয়েছেন যে টি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু এ ই সিগমা টি টু দি পাওয়ার 4 টি। এ ই সিগমা টি টু দি পাওয়ার 4 ইন্টু টি, মানে তিনি দেখিয়েছেন যে এই তাপমাত্রা প্রবেশের হার, তার যে তরঙ্গ দৈর্ঘ্য আসতেছে তার তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। মানে
যত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হবে তা তত বেশি পরিমাণ প্রবেশ করবে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য প্রবেশ করবে বেশি। আর এই সূত্র অনুযায়ী যে তরঙ্গ দৈর্ঘ্য হবে কি জানেন, যে উৎসের তাপমাত্রা, সরি ল্যামডা, ল্যামডা কি না ল্যামডা, উৎসের তাপমাত্রা সূর্য, হ্যাঁ সূর্যের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা যত বেশি, আগত তরঙ্গ দৈর্ঘ্যগুলো তত বেশি ক্ষুদ্র হবে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হবে। এইটা যখন পৃথিবী অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে যখন আবার নির্গত করবে, তখন সেই তরঙ্গ দৈর্ঘ্য হবে বড়। ঠিক আছে, মানে আমার কাঁচের ভিতরে ঢুকবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু বের হয়ে যেতে চাইবে বড় তরঙ্গ দৈর্ঘ্য। যার ফলে এই সূত্র অনুযায়ী, স্টেফানের সূত্র অনুযায়ী, মানে উৎসের তাপমাত্রা যত বেশি তরঙ্গ তত ক্ষুদ্র। পৃথিবীর তাপমাত্রা সূর্যের চেয়ে অনেক কম, এই জন্য পৃথিবী যেই তাপ নির্গত করে অ্যাবজর্ব করার পর, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো হবে বড় তরঙ্গ দৈর্ঘ্য। আর সেই বড় তরঙ্গ দৈর্ঘ্য কাচের দেয়াল ভেদ করে বের হয়ে যেতে পারে না, ট্র্যাপ হয়ে যায়, আটকে যায়, ট্র্যাপ, ফাঁদে পড়ে যায়। মানে কাচের দেয়ালটা একটা ফাঁদ হিসেবে কাজ করে, যার ভিতরে তাপমাত্রা ঢুকতে পারে ঠিকই, কিন্তু বাইরেতে গেলে আটকে দেয়, 50% বের হয়ে যায়, 50% তাপ আটকে দেয়। ঠিক একই রকম আরো দূরে আছে কি, কাচের দেয়ালের উপরে আছে কি বায়ুমণ্ডল। এই যে বায়ুমণ্ডল স্তরে যে অনেকগুলা গ্যাস আছে, CO2, CO, CFC, তারপর কি SO2, হ্যাঁ নাইট্রোজেন নিজেও গ্যাস, তারপর ওজন, ওজন যে নিজে, ওজন স্তর যে ওজন, ওজন নিজেও কিন্তু আটকায়, ব্যারিয়ার হিসেবে কাজ করে। এক কথায় যত কিছুই থাকুক না কেন, যত গ্যাসই থাকুক না কেন, পুরা বায়ুমণ্ডলটাই কি কাজ করে, পুরা বায়ুমণ্ডলটাই আমার মানে ব্যারিয়ার হিসেবে কাজ করে, ট্র্যাপ হিসেবে কাজ করে, সে বাতাস আটকে দেয়। বুঝতে পেরেছেন? এর মধ্যে এই গ্যাসগুলোর মধ্যে তাপ ধারকত্ব সবচেয়ে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের। এই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা হচ্ছে আমার এই ইয়ার জন্য, এই তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী। এই জন্য দেখবেন বিজ্ঞানীরা বলে যে কার্বন নিঃসরণের জন্য আমরা ওই COP21 সম্মেলনে আমরা একতাবদ্ধ হইলাম, আমরা এত সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাবো, যেন কার্বন ওই বাতাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে না পারে। আর বলে গাছ লাগাও, কেন? গাছ কি CFC কমায় না? গাছ তো CFC কমায় না, গাছ কার্বন ডাইঅক্সাইড কমায়, উৎপন্ন করে অক্সিজেন গ্যাস। এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, CFC গ্যাস নিজেও তাপমাত্রা আটকানোর জন্য দায়ী, তবে এটাকে সরাসরি গ্রিন হাউস গ্যাস বলা যায় না। সবচেয়ে বেশি বড় ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড এরা। আচ্ছা, আমরা কি পড়তে যাচ্ছিলাম লাস্ট টপিকটা? নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কাদেরকে বলা হয়? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নাম শুনেছেন এগুলা? এরা হচ্ছে পর্যায় সারণীর সারণী বানান কি, রশ্মিক না দীর্ঘিকার? শূন্য গ্রুপ। আধুনিক নিয়ম অনুযায়ী শূন্য গ্রুপ, আর পুরাতন নিয়ম মোসলের পর্যায় সারণী অনুযায়ী অষ্টম গ্রুপ। ভাই এখন তো আর শুনো নাই, এখন 18 নম্বরে। ও এখন অষ্টম নাই, আগে ছিল অষ্টম গ্রুপ, এখন হ্যাঁ ভাই, 18 নম্বর এখন গ্রুপ। এখন 18। এই 18 নম্বর গ্রুপ কিন্তু শূন্য গ্রুপ বলা হয়, তাই নাকি? শূন্য গ্রুপ ভাই এখন আর নাই। আগে যে বলা হইতো এখন 1 থেকে 8টা গ্রুপ, অষ্টম গ্রুপকে শূন্য গ্রুপ বলা হইতো। মানে বলা হইতো আগে, হ্যাঁ, হ্যাঁ অষ্টম আগে গ্রুপকে কিন্তু শূন্য গ্রুপ বলা হইতো। বলা হইতো। আর এখন হচ্ছে নতুন আধুনিক পর্যায় সারণী 18তম গ্রুপ। তার মানে আপনারা শূন্য, অষ্টম, 18 এসবগুলোই মনে রাখবেন। গ্রুপের মৌল সমূহকে। হ্যালো, নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। কেন নিষ্ক্রিয় বলা হয়?
কারণ এরা প্রচন্ড নিষ্ক্রিয়, এই জন্য নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। কিন্তু যদি প্রশ্ন করি কেন বিক্রিয়া করতে চায় না, কারণ হচ্ছে আমাদের ওই যে শক্তি স্তর থাকে না, এটা নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াস পজিটিভ, আর চারদিকে ইলেকট্রন। প্রথম শক্তি স্তরের স্তর কয়টা? দুইটা। এই জন্য এদের দুইটাই পূর্ণ থাকে। আবার হিলিয়াম, এটা হিলিয়ামের ঘটন। আবার হিলিয়ামের পর আছে নিয়ন। নিয়নের কার্বনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টা। নিউক্লিয়াসের ছোট নিয়ন, এর বাইরে প্রথম স্তরে থাকে দুইটা, ফিল আপ থাকে। তারপরের স্তরে আটটাই ফিল আপ থাকে, 1 2 3 4 5 6 7 8। মানে যেই স্তরে সর্বোচ্চ যত সংখ্যক ইলেকট্রন থাকার কথা ছিল, ঠিক তত সংখ্যক ইলেকট্রনই পূর্ণ থাকে। যার ফলে এরা এই কারোর সাথে ইলেকট্রন শেয়ার করতে চায় না, কারো কাছ থেকে ইলেকট্রন আনতেও চায় না, কাউকে ইলেকট্রন দানও করতে চায় না। অর্থাৎ সমযোজী বা আয়নিক বা সন্নিবেশ কোন ধরনের বন্ধনই এই নিষ্ক্রিয় গ্যাসগুলা করতে চায় না। এই জন্য এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিটেনের জন্য যেগুলো বললাম, যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ নিষ্ক্রিয় কেন থাকে, যদি আনসার দেয় কেন, কি উত্তর দিবেন কেন নিষ্ক্রিয়? শেষ কক্ষপথে ইয়ে পূর্ণ থাকে, ইলেকট্রন পূর্ণ থাকে। রাইট, মানে সর্ববহিস্থ। কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতার সমান সংখ্যক, ধারণ ক্ষমতার সমান ইলেকট্রন দিয়ে পরিপূর্ণ থাকে। পরেরটা আপনারা নিজেরা পারবেন বানায় লিখতে। পরেরটা কি? পরের লাইনটা হচ্ছে, তাই তারা কারো কাছ থেকে ইলেকট্রন গ্রহণও করতে চায় না, আবার অন্য কোনো পরমাণুকে ইলেকট্রন দিতেও চায় না, যার ফলে তারা সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই জন্যই তারা নিষ্ক্রিয় গ্যাস। পারবেন না বাকিটুকু লিখতে? জি ভাইয়া। ওকে, কিন্তু ভাই অনেক তাপমাত্রা দিলে আবার করে কিছু যোগ আছে হ্যাঁ, অনেক তাপমাত্রা, চাপ বা এক্সট্রিম কন্ডিশন নিয়ে গেলে তারা সামান্য জেননের কিছু যোগ আছে, মানে ইন্টারে পড়ছিলাম। হ্যাঁ করে। স্যার রিটেনে কি এসএসসি লেভেল পর্যন্তই জ্ঞান থাকার লাগবে নাকি এইচএসসি না, লেভেল? একটু বেশি থাকা লাগবে। কোনো কিছুতে এসএসসি পর্যন্ত আহ, ভাই এখন আর ভাই কোশ্চেনের যে প্যাটার্ন, এটা দেখলে ভাই এখন আপনি পারলে আপনার অনার্স সাবজেক্টও পড়বেন। হ্যাঁ, কোনো কিছুতেই আপনি এসএসসি পর্যায়ে বলতে পারবেন না, কারণ যেগুলাই দৈনন্দিন জীবনে রিটেনে ব্যবহৃত হয় বা রিটেনে কাজে লাগে, অনেক করতে কমন হয়। সেন্স, সেগুলাই আমার কাজে লাগবে। আচ্ছা, আমরা একটু নিশ্চয়ই এগুলোর নামগুলো একটু শিখি। ভাই আপনি রিটেনের জন্য কোন বই, কোন সিরিজের বই কিনছিলেন? আমি সবসময় প্রফেসর, আমি সবকিছু প্রফেসর পছন্দ করি। ভাই রিটেনের একটা বই দেখে তো ভাই মাথা নষ্ট হয়ে গেছে ভাই, এত বড় এত মোটা কেন ভাই? হ্যাঁ, বড় মাথা মোটাই। অনেক মোটা ভাই একটা। ডাইজেস্ট করবা, দেখবা এতগুলো পড়ার সময় পাবা না, ডাইজেস্ট করবা। আচ্ছা, আমরা নাম শিখি। হিলিয়াম, অ্যানি, নিয়ন। আজ ল্যাম্প পোস্টে নিয়ন জ্বলে, আসিফের গান আছে না? ভাই আপনি মানে এখন আসিফকে টাইমে আনেন সব জায়গায়। না, আসিফের গান পাইছি, অন করবো কি? নিয়ন দিয়ে আর কোনো গান আছে তুমি মনে করতে পারবা? না ভাই তাই বললাম ভাই, আপনার রাশি চক্রে কেন জানি আসিফ এসে পড়ে সবসময়। এটা আমার দুর্ভাগ্য, আমার কি করার আছে, আমি ইচ্ছা করলাম। দুর্ভাগ্য কেন ভাই? তো ভালো। আচ্ছা, সৌভাগ্য বলতে পারো। এটা হচ্ছে এক্সিনন, উচ্চারণ কিভাবে বলেন? জেনন। জানো। রাইট।
চীনের একটা প্রদেশ আছে, নাম কি? জিনজিয়াং। জিনজিয়াং। চীন না, জিন। জিনজিয়ান প্রদেশে মুসলিমরা থাকে বেশি, উইঘুর সম্প্রদায়। এদেরকে অত্যাচার করা হয়েছে, এখনো করা হচ্ছে। আচ্ছা, আরেকটা আছে রেডন। এই রেডন হচ্ছে কি? তেজস্ক্রিয়, একমাত্র তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস কি? রেডন। ভাই এখন ভাই আরেকটা আসছে ওটা নিচে, কি? অগাসন না অগাসন এরকম অগাসন। আমার জানা নেই, মানে ওই যে 118তম নতুন হ্যাঁ ভাই, আসছে, হ্যাঁ। হতে পারে, আমার জানা নেই। তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমাদের নেক্সট উইকে একটা এক্সাম নেওয়া যায় না একটু সিলেবাস দিয়ে? হ্যাঁ চাই। কিবার নিবো বলো? ভাই আপনি একটা সিলেবাস দিয়ে দেন কোনগুলোর উপর, তারপর আর কি সিলেবাস আপনি আপনার ডেট অনুযায়ী ভাই, আপনি যে পরিমাণ বিজি থাকেন এখন, এখন তো প্রচুর বিজি থাকেন আপনি, আপনার গত সময় সুইটেবল অনুযায়ী। গত যেই 2 সপ্তাহ যে যে ক্লাস হয়েছে সব। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, তাহলে কবে এক্সাম নিবেন বলেন? রবিবার, পরীক্ষার আগে 20 মিনিটের এক্সাম। ওকে ভাই, তাহলে আমি রেডি। সবাই কি বলেন? কি চ্যাপ্টার বলো তো? ওরে ভাই এখন এত কিছু মনে আছে? ধাতব পদার্থ। আচ্ছা দেখতে হবে, দেখে দেখে বলবো না পরে। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আসসালামু ভালো আলাইকুম। থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।